স্বাগত সবাইকে। শুরু হলো শ্রেয়সী রেডিও স্বাধীন 92.4 FM। শৈলী তোমার সঙ্গেই আছি প্রতিদিনের মতো। আর আমাদের সঙ্গে আজকে অতিথি, হয়তো মনে হচ্ছে আজকের দিনে, কিন্তু আমার যেটা ব্যাপার ছিল সেটা হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি তাদের সাথে যুক্ত হতে চাচ্ছিলাম। আমার সঙ্গে আছে আয়েশা আক্তার ডালিয়া। কেমন আছেন? আমি ভালো আছি শ্রেয়সী, তুমি কেমন আছো? খুবই ভালো আছি। রোকেয়া ফাউন্ডেশনের ফাউন্ডার প্রেসিডেন্ট আয়েশা আক্তার ডালিয়া আমাদের সঙ্গে আছেন। অনাথ শিশুদের জন্য শেল্টার হাউস খুলেছেন তিনি, এবং সেখানে একদম শুরুর গল্পটা আমি একটু বলবো। হ্যাঁ বলো। একেবারে সেই 2013 সালে এপ্রিলে শুরু হয়েছিল, মাত্র 4জন মেয়ে নিয়ে। ইস, এক পিচ্চি একটা ছোট্ট একটা স্বপ্ন, সেখান থেকে এখন একদম 30 জনে চলে গেছে। জি, এবং এটা বাড়তেই থাকবে। আপনার একটা সাক্ষাৎকারে আমি দেখলাম আপনি বলছেন কমপক্ষে 500 জন করবো, পুরো বাড়ি হয়ে যাবে, মেয়েরা থাকবে সেখানে, লেখাপড়া করবে। এটা একটা বিশাল আনন্দের ব্যাপার। এবং আমার কাছে মনে হয় যে এই ঘটনাগুলি যত বেশি আমরা শ্রেয়সীতে গল্প করি, তত বেশি সাহস হয় আমাদের যে কেউ আমরা চাইলে আসলে পারি, আমাদের মনের ভেতরে সেই শক্তিটুকু থাকে। তো সেই গল্পটি আপনার সাথে আজকে হবে। থ্যাংক ইউ সো মাচ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। তোমাকে ধন্যবাদ শৈলী। আমি রোকেয়া ফাউন্ডেশন শুরু করেছি 2013 এপ্রিলে, কিন্তু এটা আমার অনেক ছোটবেলার স্বপ্ন ছিল। ছোটবেলা থেকেই আমি অনেক পড়ালেখা করতাম, তো মাদার তেরেসাকে নিয়ে আমার অনেক ভালো লাগে, ওনার এত আত্মত্যাগ। তারপর যে কোনো স্ট্রঙ্গার পরে এখন বড় হয়ে দেখছি আস্তে আস্তে ওটা আরো, হ্যাঁ, যে কোনো স্ট্রং মহিলা আমি খুব পছন্দ করি, মানে ফাইটার মানুষ আমি অনেক পছন্দ করি। তো ছোটবেলা থেকে যখন স্বপ্ন ছিল, কখনো আমি ভাবিনি যে শুধু মেয়েদের নিয়ে কাজ করব। আস্তে আস্তে যখন চারপাশে মেয়েদের এত সমস্যা দেখি, এই জিনিসগুলো আমাকে অনেক বেশি ভাবাই, যে মেয়েদেরকে প্রত্যেকটা মুহূর্তে এত ফাইট করে চলতে হয়, প্রত্যেকটা মুহূর্তে সবকিছু ম্যানেজ করে চলতে হয়। সংসার, বাইরে কাজ করলে বাইরের কাজের পরিবেশ, তারপরে এমনকি ছোটবেলা থেকে আমার মনে হয় যখন একদম বাসায় বাবা মার সঙ্গে কেবল স্কুলে যাচ্ছে, হ্যাঁ এক্স্যাক্টলি, একদম ছোটবেলা থেকেই মেয়েদেরকে অনেক ধরনের বাধার সম্মুখীন হতে হয়। তো এই একটা জিনিস আমাকে অনেক বেশি মনে হয়েছে যে আমি আসলে আমার ফোকাস মেয়েদেরই করতে হবে। কারণ বাংলাদেশে মেয়েরা যদি 50-50 যদি ছেলে মেয়ে ধরি, তাহলে মেয়েরা 50% মেয়ে ঘরে বসেই থাকছে, এবং তাহলে বাংলাদেশ কিভাবে আগায় যাবে। তো আমার মনে হয়েছে যে মেয়েদেরকে নিজেদের স্বশিক্ষায় শিক্ষিত করে তাদেরকে যদি আমরা কাজের পরিবেশ দিতে পারি, বাংলাদেশ কিছুটা আগায় যাবে। হ্যাঁ, আগাচ্ছে, বাংলাদেশ তো আগাচ্ছেই। তারপরেও মানে মেয়েরা যদি আগায় এসে, মেয়েদের ভিতরে অনেক সম্ভাবনা আমি দেখতে পাই। মেয়েদের যে গার্মেন্টসে মেয়েরা কাজ করছে, তো এরা সারাদিন কাজ করে, বাচ্চা ম্যানেজ করে এত কাজ করতে পারে। আর গার্মেন্টসে মেয়েদের জন্য বাংলাদেশ এখন পৃথিবীর বুকে অনেকটা পরিচিত নাম হয়ে গেছে। শিক্ষিত মেয়েরা যদি সবাই কাজ করতে চলে আসে, কাজের পরিবেশ যদি থাকে, কাজ করতে যদি পারে, তাহলে বাংলাদেশ কোন জায়গায় যাবে আমরা এটা চিন্তা করি। সেখান থেকে যদি ধরে যে মেয়েদের নিয়ে আপনার কাজ করার একটা আলাদা, মানে প্রথম ভালোবাসা তৈরি হয়েছে যে মেয়েদেরকে নিয়ে কাজ করতে চাই, তো প্রথমেই কেন শেল্টার হাউস? মানে ওইটা আবার কি ভেবেছিলেন যে একটা এতিমখানা করছি বা অনাথ শিশুদেরকেই প্রথম দিয়ে ওইটাই আমার উদ্যোগের প্রথম ধাপ হবে, সেই সময়টা আসলে কি ভেবে করেছিলেন? আমরা না চারপাশে, তুমি দেখেছো কিনা জানি না, আমি সবসময় দেখি যে দেখবা যে এতিম বাচ্চা ছেলেরা মাদ্রাসা থাকে, ওদেরকে মাদ্রাসায় যাচ্ছে, এতিমখানায়। আমি ছেলেদের এতিমখানা দেখেছি, আমি মেয়েদের কখনো কিছু দেখিনি। সো মেয়েগুলা তাহলে কোথায় যাচ্ছে? এতিম মেয়েগুলা ওরা কি ব্রথেলে যাচ্ছে, নাকি ওরা কি বিভিন্ন মানুষের বাসায় শুধু কাজ করবে, মানে কি করছে? তাহলে আমরা কি কখনো এভাবে চিন্তা করেছি যে মেয়েগুলা আসলে কি করছে? আবার মেয়েগুলার পক্ষে রাস্তায় থাকাও সম্ভব না, আবার রেল স্টেশনেও শুতে পারবে না, সেফ না। তো আমি এই জন্য প্রথমেই আমি মনে হচ্ছে আগে আমি যদি বাচ্চা তৈরি করতে পারি, এটা আমার একটা অনেক লেন্দি, অনেক টাইমের ব্যাপার, 10 বছর 20 বছরের ব্যাপার হবে হয়তো এই বাচ্চাগুলোকে মানুষ করা, কিন্তু তারপরও শুরুটা তো করি, হ্যাঁ, তারপরে হয়তো আমার বাচ্চারা এটা চালাই নিয়ে যাবে। তো এই জন্য আমি প্রথমেই ভাবলাম যে প্রথমে শেল্টার হাউস। এবং সেখানে তো মানে আমি জানি না আপনার ব্যাপার, তো আপনি হয়তো অতখানি সাহসী, কিন্তু আমি যখন প্রথম শুনলাম আপনাদের উদ্যোগটার কথা, পত্রিকায় পড়লাম, একটু শুনছি যে এরকম একটা কিছু শুরু হচ্ছে, তো তখন আমার কাছে মনে হচ্ছিল তো ভীষণ সাহসের ব্যাপার, এবং প্রতিনিয়তই এক ধরনের আতঙ্ক থাকার কথা। ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে আসলেন আপনি, হয়তো সবার ধরে নিলাম বাবা মা কেউ নেই, তারপর সেই বাচ্চাগুলো অনেক জায়গায় শোনা যায় ছিনতাই হয়ে যায়, বাচ্চাগুলো হারিয়ে যায়, তারপরে নানান ধরনের মাস্তান, সন্ত্রাসী, নানান কিছুতে
পড়তে হয়, এটা হয়তো আপনি আরও যেহেতু শুরু করেছেন আপনার অভিজ্ঞতা আরও বেশি, সেই অভিজ্ঞতাটা শুনবো যে কী স্ট্রাগল, কী বাধা শুরুতেই ছিল? হ্যাঁ, শুরুতে তো আমি জায়গা খুঁজছিলাম যে কোথায় আমি এটা শুরু করব। তো আমার এখানে একটু প্লাস পয়েন্ট আছে যে আমাদের যেখানে আমাদের সোয়েটার ফ্যাক্টরির সামনে আমি একটা খুব সুন্দর বিল্ডিং পেয়ে গেলাম, 9 তলা একটা বিল্ডিং, এটার দোতলার পুরো ফ্লোর 3টা ফ্ল্যাট নিয়ে আমি করেছি। তো এইখানে ওই ধরনের থ্রেট কিন্তু আমার মধ্যেও কাজ করেছে যে বাচ্চা হারায় যাবে কিনা বা অ্যাবিউজ হতে পারে, অনেক কিছু হতে পারে। তারপর আপনি মেয়েদের নিয়ে কাজ করছেন, অনেক সেনসিটিভ, স্পেশালি মেয়েদের তো কত ধরনের অ্যাবিউজমেন্ট থাকে, মেয়েদেরই বেশি থাকে। তো আমার শেল্টার হাউসের অপোজিটে আমাদের ফ্যাক্টরিটা থাকাই, এবং ফ্যাক্টরির থেকে আমি একটা ভালো সাপোর্ট পাই। ওখানে যে মেয়েগুলো কাজ করে ওরা খেয়াল রাখে, ফ্যাক্টরির লোকজন খেয়াল রাখে। তো এই ধরনের কোনো সমস্যার মধ্যে আমি এখনো পড়িনি, আলহামদুলিল্লাহ। আর এই তো আমি 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 করব কি করব না এটা নিয়ে আমার অনেক ইয়ে ছিল, মানে কনফিউশন ছিল। আমার হাজবেন্ড আমার ভাইয়াদেরকে বলেছে যে করতে চাই, হ্যাঁ করতে চাই। তারপরে এর কনফিউশনটা আমার কেটে গেছে। আমার এক ছোট ভাই আছে, তারপর একটা স্মাইল ফাউন্ডেশন অনেকদিন ধরে চালাচ্ছে। ও আমাকে বললো যে শুরু করে দাও, আর কোনো মনে হয় না যে সমস্যা হবে, ভালো কাজে আর বাধা আসবে, কখনোই বাধা দেয় না, আর যেটুকু বাধা আসবে এটা যে কোনো কাজেই আসলে শুরুতে কাজেই থাকে বাধা, সেটা থাকবে। শুরু করে দিয়েছি এবং এখন পর্যন্ত কোনো ধরনের কোনো সমস্যার মধ্যে পড়িনি। সবাই এটা অ্যাপ্রিশিয়েট করছে। তার মানে যারা আজকে শুনছে, আমার মনে হয় অন্তত এইটুকু সাহস আমাদের মধ্যে তৈরি হবে যে আমরা ছোট করে হলেও স্টার্ট করতে পারি, আর আপনার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারে। কারণ ফেসবুকে রোকা ফাউন্ডেশন নামেই ফেসবুক পেজ আছে, ওরা ওখানেও আপনাকে ইনবক্সে আপনার সাথে কথা বলতে পারবে। হ্যাঁ, বলতে পারে। আপা, আমার কাছে এই জিনিসটা ভালো লাগছে যে আপনি যখন একটা কাজ করছেন পাশাপাশি আপনি ছোট ছোট অনেকগুলো বিষয় নিয়েও ভাবছেন। যেমন আপনি অটিস্টিক বাচ্চাদের কথা বলছিলেন যে তাদের জন্য আপনি কাজ করতে যাচ্ছেন, তো সেই প্রক্রিয়া কি শুরু হয়ে গেছে এখনই প্রস্তুতি নাকি? হ্যাঁ, অটিস্টিক বাচ্চাদের নিয়ে আমি কাজ করতে চাচ্ছি। আমি আমার নিজেরই আমার এক ফ্রেন্ডের 2 বাচ্চাকে আমি দেখি। আমি আসলে অটিস্টিক সম্পর্কে আমার এত বেশি ধারণা ছিল না, তো ওদের দেখার পরে এবং ওর পেইনটা আমি খুব বুঝতে পারি যে বাচ্চাদের পেইনটা কীরকম। এবং আমি এটার পরে আমি কিছু টিভিতে প্রোগ্রাম দেখেছিলাম অটিস্টিক বাচ্চাদের উপরে। তো একটা মা তার বাচ্চার কথা বলছে যে আমি মারা যাওয়ার সময় যেন আমার মেয়েটাও আমার সাথে মারা যায়, কারণ আমি মারা গেলে কে দেখবে। এটা যে কত বড় পেইন। আমার 3টা বাচ্চা আছে, আমি এই পেইনটা বুঝি এবং আমি আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করি যে আমাকে আল্লাহ 3টা সুস্থ বাচ্চা দিয়েছে। মানে আল্লাহরই তো দেওয়া এটা, মানে এই যে ওদের যে এই ধৈর্যটা, ওরা যে কত ধৈর্য নিয়ে আছে এবং ওদের এই পেইনটা আমি ফিল করি। এই ফিলিংস থেকে আমার মনে হয়েছে যে কিছু করা উচিত। মানে একটা মা কেন বলবে যে আমাদের দেশ একটা সমৃদ্ধশালী দেশ এবং আমরা অনেক কাজ করার ক্ষমতা রাখি মাশাআল্লাহ, এবং মায়ের তো একমাত্র কিছু করার নেই এখানে। কিন্তু আমাদের সমাজে কিন্তু সব দোষ গুণ মানে দোষটাই, গুণটা যায় না। ভালো একটা সুস্থ বাচ্চা হলে পরিবারের বাচ্চা, একটাই ঝামেলা কিছু হলো বা বাচ্চাটা সুস্থ না পুরোপুরি, হ্যাঁ মায়ের দোষ। যে আপনি যেটা বললেন যে মা চাচ্ছে যে আমার সঙ্গে মরে যাক, তার মানে মা ছাড়া আর কেউ ওর পরিবারের ভেতরে ওই পরিমাণ ভালোবাসে না, হয়তো মানে ওইটা ভালোবাসাটা ধরো আছেই, ভালো হয়তো বাসে না অথবা ওইভাবে খোঁজ খবরও নেয় না। কিন্তু একটা মা ভাবে যে আমার এই বাচ্চাটাকে, একটা অটিস্টিক বাচ্চা, কিন্তু আমরা শুধু অটিস্টিক বাচ্চা বলেই আমরা ছেড়ে দিই, বাট এই বাচ্চাগুলো টয়লেট করানো থেকে শুরু করে মানে অনেক ধরনের অনেক কিছু এদেরকে ট্রেন করতে হয়। হ্যাঁ, এটা অনেক বড় একটা ব্যাপার। তো একটা মা যখন এত কষ্ট করে বলছে, আমরা পার্সোনালি আমরা ছোট ছোট করে হয়তো শুরু করতে পারি, বাট আমাদের গভর্নমেন্টেরও এটা বিষয়ে একটা বড় পদক্ষেপ নেওয়ার বিষয় আছে যে অটিস্টিকদের জন্য স্পেশালাইজড ডাক্তার রেখে, একটা অটিস্টিক বাচ্চারা আবার অনেক বেশি মেধাবী হয়। হ্যাঁ, তো এই বিভিন্ন বাচ্চা বিভিন্ন মেধা, বাইরে যেরকম সুযোগ সুবিধা দেওয়া হয়, আমাদের দেশে তো নর্মাল বাচ্চারাই সুযোগ সুবিধা বঞ্চিত আসলে। হ্যাঁ, তারপরে অটিস্টিক বাচ্চাদের জন্য তারপরেও আমার মনে হয় যে কি আসলে করা উচিত। তো আমি উত্তরার দিকে একটা জায়গা খুঁজছি, যদি পেয়ে যাবো ইনশাল্লাহ এর মধ্যে। আমি 1-2 মাসের মধ্যে শুরু করতে চাচ্ছি অল্প কিছু বাচ্চা দিয়ে। তো এইটা আমার ইচ্ছা অনেক বড় করার, যে আপাতত আমি ওই অসহায় সুবিধা বঞ্চিত অটিস্টিক বাচ্চাদের রাখবো। পরে যখন আমি এই বিষয়ে একটু এক্সপার্ট হয়ে যাব কাজ করতে করতে, তখন হয়তো ওই সেক্টরে কাজ করে ওই সেক্টরটাকেও আমি একটা বড় একটা পর্যায়ে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে।
এই তো দেখা যাক সেটা কি আপনি ব্যক্তিগতভাবেই করতে চাচ্ছেন নাকি? ব্যক্তিগতভাবেই শুরু করব, তারপরে যখন এটাকে আস্তে আস্তে বড় করব তখন হয়তো আমি সবার কাছে সহযোগিতা আশা করব, সবাইকে সহযোগিতা করার জন্য আহ্বান জানাবো। তো অটিস্টিক বাচ্চাদের জন্য যে জায়গাটা আপনি নেওয়ার কথা ভাবছেন বা যে পরিকল্পনা আছে, সেখানে বাচ্চাদের দেখাশোনার জন্য নিশ্চয়ই আপনাকে, আমি জানি না, হয়তো একজন বাচ্চার জন্য এমন হতে পারে একজনকে রাখতে হচ্ছে প্রত্যেকটা বাচ্চার জন্য, এছাড়া হয়তো রাখতে হবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ওদের কি প্রপার ট্রেনিং, ওগুলো কিভাবে আপনারাই ট্রেনিং করাবেন নাকি ট্রেইনড লোকজনকে নেওয়ার কথা ভাবছেন? আপাতত আমরা যেটা করব, এই টিচারগুলোকে ট্রেনিং দিব, বিভিন্ন সেমিনার অ্যাটেন্ড করাই ট্রেন আপ করব। আচ্ছা, হ্যাঁ, ডাক্তার রাখবো। আমি এটা শুরু করলে তখন এই কাজগুলো আরো কিভাবে করা যায়, শুরু করার পর আর কি আস্তে আস্তে অভিজ্ঞতা থেকে আপনার হয়তো প্রতিদিন নতুন নতুন বিষয় শিখতে হচ্ছে, যে আজকে একটা এটা তো আসলে ডিফারেন্ট একটা সেক্টর, এবং ইনি খুব বেশি কাজও হচ্ছে না এখন। আমি যতদূর জানি যে ঢাকা শহরের বাইরে অটিস্টিক বাচ্চাদের জন্য জেলা শহরগুলোতে কতগুলো স্কুল আছে আমি সঠিক জানি না। রাজশাহীতে তো মনে হয় ছোটখাটো একটা আছে, আমি রাজশাহী থেকে আসছি আর কি, আমি রাজশাহীর মেয়ে, তো আমি ওই যে আমার শহরেরটা বলতে পারি। অন্যান্য শহর আমার মনে হয় না যে অন্যান্য শহরে এরকম আছে। তাহলে গ্রামগুলোর কি অবস্থা? গ্রামের বাচ্চাগুলোকে তো আসলে পাগল বলে ছেড়ে দিবে। আবার অনেক জায়গায় যেরকম হয়, এটা আমি জানি না আপনি এটার সঙ্গে একমত হবেন কিনা, আমি অনেক স্কুলে দেখেছি যে বাবা মা হয়তো আলাদা স্কুল নেই, সাধারণ যে স্কুলগুলো আছে মানে সাধারণ বাচ্চাদের জন্য, সেই স্কুলেই অটিস্টিক বাচ্চাটাকে দিচ্ছে, কারণ হয়তো বেশি ছোট 5 বছর বুঝে উঠতে পারছে না বাবা মা যে আসলে অটিস্টিক কিনা, এবং তারপর যেই পরিমাণ সাফারিং হতে থাকে বাচ্চার, কারণ বাচ্চাটা তো অন্য বাচ্চার মতো না, এবং মারছে ধরেও হয়তো বুঝতে পারছে না, কমিউনিকেট করতে পারছে না। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করছেন তার পাশাপাশি কি কোনো স্কুলের সঙ্গে যুক্ত হওয়া, বা আপনি কি ওইভাবে ভাবছেন কিনা যে আরো বড় পরিসরে, মানে আপনাদের পরিকল্পনা আছে কিনা? আমি আসলে অটিস্টিক বিষয়টা নিয়ে আমি আসলে আপাতত শুরুই করতে চাচ্ছি একটা শেল্টার হাউস দিয়ে প্রথমে। হ্যাঁ, তারপরে আমি এটা কাজ করতে করতে আমি বুঝবো এটা নিয়ে কি কাজ করা যায়, এবং তখন আমি নিজেও বিভিন্ন সেমিনার দেশে এবং দেশের বাইরে আমি নিজে এইসব সেমিনার অ্যাটেন্ড করার পর আমার অভিজ্ঞতা বাড়বে, এবং তখন আমি স্টেপ বাই স্টেপ আমি আবার হয়তো আসবো রেডিও স্বাধীনে, তখন হয়তো আমি আবার বলতে পারবো যে আমি এখন এই কাজগুলো করছি। এই কাজটা আমি অন্য সেক্টর, যেমন সাধারণ বাচ্চাদের নিয়ে কাজ করলে যেমন আমি বলে দিতে পারছি যে আমি এইটার পর এইটা করবো, বাট স্পেশাল বাচ্চাদের নিয়ে কাজ করলে আসলে ওটা শুরু করলে আমি বলতে পারবো যে এইটা করতে পারছি বা করবো ভবিষ্যতে। আমরা আজকে কথা বলছি এমন একটা বিষয় নিয়ে, আমার মনে হয় এই বিষয়গুলো হয়তো প্রত্যেক দিনই কথা বলা উচিত, এমন একটা ইস্যু যে মেয়েদের অনেক ব্যাপারে অনেক বাধা চলে আসছে, এখন অনেক বিষয় কাজ করতে পারছে না, অনেক বছর ধরে অনেক স্ট্রাগল, কিন্তু আস্তে আস্তে নতুন নতুন উদ্যোগ তৈরি হচ্ছে যেখানে মেয়েরা কথা বলার জায়গা পাচ্ছে, নিজেদের একটা জায়গা খুঁজে পাচ্ছে। সেই বিষয় নিয়ে আমাদের অতিথি আজকে আয়েশা আক্তার ডালিয়া, তিনি ফাউন্ডার এবং প্রেসিডেন্ট রোকেয়া ফাউন্ডেশনের, এবং সেখানে তিনি একটা শেল্টার হাউস করেছেন। সেই বিষয়টা নিয়ে, আচ্ছা শেল্টার হাউসে আগে যাই, যেটা নিয়ে কথা বলছিলাম যে প্রথম যখন 4 জন মেয়ে শিশুকে নিয়ে শুরু করলেন, তখন তো 4 জনকে কোনো একটা ভাবে জোগাড় করে শুরুটা করেছেন, ওই সময় তো ওকে যখন কালেক্ট করলেন তখন স্টার্ট হলো, কিন্তু তারপরে এই 30-এ আসলো কিভাবে মেয়ে বাচ্চারা আসছে? হ্যাঁ, এটা একটা ইন্টারেস্টিং গল্প। প্রথমে যখন আমি 4টা বাচ্চা পেলাম, ওরা ছিল আমাদের ফ্যাক্টরির কাছাকাছি, ওদের দেশ হচ্ছে ময়মনসিংহ, বাট ওর নানি মনে হয় আমাদের ফ্যাক্টরির বুয়া বা আয়া এরকম কিছু। ওর বেশিরভাগ এখানে যে বাচ্চাগুলো আসছে বেশিরভাগই হয়তো দেখা গেছে বাবা নাই, হয়তো বা মা আছে, অথবা মা থাকলেও অন্য জায়গায় বিয়ে করে চলে গেছে, বাচ্চাগুলো আছে নানির কাছে বা দাদির কাছে বা খালা মামাদের কাছে। তো প্রথম 4টা বাচ্চা আসার পরে ওদেরকে তো আমি অনেক আদর করলাম, রাখলাম, সুন্দর থাকলো, স্কুলে ভর্তি করে দিলাম। তারপর আমি দেখি যে অনেক দিন আর কোনো বাচ্চা পাচ্ছি না, তো আমি আমার যে কোফাউন্ডার আমার ভাইয়া তায়েফ, ওকে আমি বললাম তায়েফ আমি তো বাচ্চা পাচ্ছি না, কি করবো? তো আমাকে মিডিয়ার এখানে অনেক বড় একটা সহযোগিতা আমি পেয়েছি, ও আমাকে ইয়াং নাইটে নিয়ে গেলো। ইয়াং নাইটে আমি একটা প্রোগ্রাম করলাম, তারপরে দেখলাম যে মানে আমাদের ধারণা নাই যে বাংলাদেশে কত মানুষ এই প্রোগ্রামগুলো দেখে বা রেডিও শোনে। তো ওইটা করার পরে দেখলাম যে শিশুপল্লী থেকে আমাকে অনেক বাচ্চা দিয়েছে, এবং বাংলাদেশের অনেক জায়গা থেকে অনেক বাচ্চা আমি পেয়েছি, কক্সবাজার, ময়মনসিংহ, বগুড়া, রংপুর, ঢাকার বাইরে থেকেও প্রচুর বাচ্চা আসছে, পুরো বাংলাদেশ থেকে অনেক বাচ্চা আমার এখানে আসছে। তো এই তো এইভাবে আস্তে আস্তে এখন এই 32টা এসে। বাচ্চাগুলোকে বাছাই করেন কিভাবে যে কাদেরকে আপনারা নিচ্ছেন? হ্যাঁ, বাচ্চাগুলো যে কোনো ধরনের যাদের বাবা মা নাই, অথবা
অনেক অসহায় অবস্থায় আছে, শুধু হয়তো মায়ের কাছে মা মানুষ করতে পারছে না, হ্যাঁ আর্থিক অসুবিধা মানুষ করতে পারছে না, অনেক অসহায় অবস্থায় যারা আছে তাদেরকে আমি রাখছি। এবং আমি বেশিরভাগ বাচ্চা বাছাই করছি যাদেরকে আমি এডুকেশন দিতে পারবো। আচ্ছা। এবং 3 বছর থেকে শুরু করে 10 বছর, 11 বছর, 12 বছর পর্যন্ত আমার মানে বাচ্চাগুলোর বয়স এরকম হলেও হবে কি যে আমি ওদেরকে স্কুলে দিতে পারছি, হ্যাঁ স্কুলে দিতে পারছি এবং ওরা পড়ালেখাটা করতে পারছে। এইটাই আর কি শুরু এভাবেই। যেহেতু বিভিন্ন জায়গা থেকে বাচ্চা আসছে, অনেক ধরনের বাচ্চা একসঙ্গে থাকছে, যদি একটু এক্সপেরিয়েন্স বলেন যে একসাথে থাকার সময়ের বাচ্চাদের কোনো ঘটনা। বাচ্চাগুলো তো অসম্ভব হ্যাপি, ওরা অনেক খুশি এবং ওরা মনে হচ্ছে ওরা মানে বেহেস্ট পেয়েছে পৃথিবীতে, এরকম একটা ফিলিংস ওদের। আমি গেলে তো সাথে সাথে আম্মু আম্মু করে ঝাঁপায় পড়ে। ওই দিন আমি আমার আম্মার নামে তো রোকেয়া ফাউন্ডেশন, আম্মাকে নিয়ে গেছিলাম, তো আমি বললাম যে এটা তোমাদের নানু রোকেয়া ফাউন্ডেশনের রোকেয়া। তো ওরা সবাই মিলে আম্মাকে, তো আমি খুঁজেই পেলাম না, বিছানায় বসেছি, 30টা বাচ্চা সবাই মিলে আম্মাকে জড়াই ধরলো এবং ওরা এত খুশি। ওরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে। আমি ছবি আঁকা শেখাচ্ছি বাচ্চাগুলোকে, আমি ওদেরকে গানও শেখাবো। রোজার মধ্যে 2টো বাচ্চা আছে শুধু 4 বছরের মতো বয়স, ওই 2টা ছাড়া বাকি 30 জন বাচ্চাই রোজা রাখলো, একদম 30টা রোজা করলো। এটা কিভাবে আমি এত খুশি, মানে ওরা এত স্পিরিট নিয়ে মানে বসবাস করছে যে সবাই রোজা রাখলো, খুব খুশি হয়ে। আমি খুব ভালো লাগলো যে মানে ওরা সবাই একজন আরেকজনকে আপু বলে ডাকে এবং বড়গুলো ছোটগুলোকে কেয়ার করে। ছোট বাচ্চা মেয়েগুলোকে গোসল করায় দেয়। 12-13 বছরের যে মেয়েগুলো আছে 6-7-এ পড়ে, তারা ছোট মেয়েগুলোকে গোসল করায় দেয়। আমি বলেছি সবাই নিজের কাজ নিজে করবা। মানে এখানে একটা ভাই বোন বন্ধু হয়ে গেছে, সবাই বোন এবং বন্ধু, হ্যাঁ বন্ধুর মতো। তো আমি ওদেরকে একটা ডাইনিং টেবিল, আমার ওখানে তো সবাই আলাদা আলাদা বেড আছে এবং ডাইনিং টেবিলটা তো আবার 32 জনের ডাইনিং টেবিল তো একটা করা যায় না। একটা ডাইনিং টেবিল ছিল। আমি বললাম কি, এই গত শুক্রবারে গেছিলাম, বললাম ডাইনিং টেবিলটা উঠাই ফেলছো কেন? বললো যে সবাই মিলে একসাথে খাওয়ার জন্য ডাইনিং টেবিলটা উঠাই দিয়ে এখন সবাই একসাথে ফ্লোরে বসে খুব মজা করে আর কি ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট। আসলে তো ওদের কেউই ওভাবে ওই ভালোবাসাটা পায় না এখানে একসঙ্গে দল বেঁধে। আর যখন বাচ্চাগুলোকে নিতে যান, যেমন আপনি বস্তির কথা বলছিলেন, যে বস্তিতে যে এক ধরনের অভিজ্ঞতা তৈরি হয়েছে, আপনার গ্রামের আরেক ধরনের অভিজ্ঞতা হয়েছে, দুই একটা যদি বলেন যে কিভাবে ওই জিনিসগুলোর মধ্যে দিয়ে আপনি গিয়েছেন বা কিভাবে ওখান থেকে বাচ্চাগুলোকে বের করে এনেছেন? হ্যাঁ, গ্রামে আমি অনেক ভেতরের ফিল্ড ওয়ার্ক করেছি। হ্যাঁ, গ্রামে অনেক ভেতরে মানে অনেক ভেতরের গ্রামে গেছি, আমাদের দেশের বাড়িতে, আমার নানার বাড়িতে, দাদা বাড়িতে। তো ওখানে আমার কাজের অভিজ্ঞতা আছে। ওখানে আমি দেখেছি যে ওরা হয়তো অনেক দরিদ্র, কষ্ট, না খেয়ে আছে বা অল্প খেয়ে আছে, কষ্টে আছে, বাট ওরা একটা খুব সুন্দর পরিবেশের মধ্যে আছে, খুব সুন্দর একটা আলো, হাওয়া, বাতাস এগুলোর মধ্যে আছে। আর আমি ঢাকার বস্তিতেও আমি গেছি কয়েকবার। তো বনানী বস্তিতে গতবার গেলাম ইফতারি দিতে। আচ্ছা, আমি ওখানে যে মানে বস্তিতে যে আমার প্রত্যেকবার যেই ফিলিংসটা হয়েছে, মানে এত কষ্টে আছে, মানে বস্তির মানুষরা অপরাধ করা ছাড়া আর কি করবে? আমি এদের কোনো আসলে অপশন পাই না যে হয়তো বা বাবারা রিক্সা চালায়, বাট মহিলা থাকছে, বাচ্চাগুলো থাকছে, মানে সব খোলা, ওদের তো কোনো সবকিছু প্রাইভেসি নাই, আসলে কোনো প্রাইভেসি নাই। এবং মেয়ে শিশুরা তো অরক্ষিত এখানে, একেবারেই মানে অরক্ষিত অবস্থায় থাকে তারা। সেখান থেকেও কি বাচ্চাদেরকে আপনারা পেয়েছেন নাকি ওরা দিতে চায় না? মানে কি ধরনের ঘটনা ঘটে? এটা গাজীপুরে, তো হ্যাঁ, গাজীপুরের বস্তিগুলো থেকে আসছে, আচ্ছা, হয়তো ভেতর থেকে আসছে। আমি তো আর সবগুলোর বাসায় যে দেখা হয় না, ওরা বাবারা দিয়ে যায়, ওরা মানে ওদের আত্মীয় স্বজন যারা দিয়ে দেয় তারা লিখে দেয় যে বাচ্চাগুলো, আমি লিখাইনি যে 18 বছর পর্যন্ত কেউ কোনো ধরনের কোনো, মানে জাস্ট ইন্টারমিডিয়েট শেষ করার পরে এরা আমার সাথে কথা বলবে। ইন্টারমিডিয়েট শেষের পর আমি এদেরকে ইউনিভার্সিটিতে বা গ্র্যাজুয়েশনের জন্য ভর্তি করে দেবো। তখন মেয়েগুলো নিজেরা যেটা করবে, নিজেরাই ওরা আর এই লাইফ ছেড়ে যেতে চাইবে না ওই আগের লাইফে। আর যেখানেই যাক না কেন ওরা তখন বুঝে যাবে, অতদিনে তো ও নিজের অধিকারে জায়গাটা বুঝতে পারবে। এক্স্যাক্টলি। তো এই তো বস্তিতে, ঢাকার বস্তি নিয়ে আসলে কাজ করার অনেক কিছু আছে। আমি যেটা মানে আপনি কিছু ভাবছেন নিয়েছি, হ্যাঁ, ঢাকার 2-3টা বড় বস্তিতে বড় 3টা স্কুল করার ইচ্ছা আছে। সারাদিন একটু লেন্দি হবে এদের পড়ালেখার টাইমিংটা, আর দুপুরবেলা আমি ভাবছি ওদেরকে একটা
লাঞ্চ দেওয়ার ব্যবস্থা করব। আচ্ছা, হ্যাঁ, বস্তিতে অবশ্য ছেলে মেয়ে সবাই পড়বে, বস্তিগুলো শুধু মেয়েদের স্কুল না, মেয়েদের জন্য করছেন না, না বস্তিতে ছেলে এবং মেয়ে সবাই পড়বে, এরকম আমার একটা ইচ্ছা আছে। দেখা যাক কতদূর আমি এই ইচ্ছাটাও আমি 2 মাসের মধ্যেই প্রতিফলন করার চেষ্টা করবো আর কি, শুরু করে দিব, দেখা যাক কি করা যায়, মানে শুরুটা তো করি, তারপর দেখা যাক, সবাই হয়তো সহযোগিতার হাত বাড়াবে। আচ্ছা, একটু টেক্সট এসছে, আমরা একটু যাই। রকিব লিখেছে যে তোমার উদ্যোগটা অনেক ভালো, এবং লিখেছে যে কেমন আছো তুমি, অনেক খুশি হয়েছে, তার অনেক ভালো লাগছে এই উদ্যোগটা, ধন্যবাদ। আর মুস্তাফিজ লিখেছে আয়েশা আপুকে অনেক ধন্যবাদ। আর আসলে মুস্তাফিজ তোমাকেও অনেক ধন্যবাদ, যারা শুনছে, অনেকেই আমাদের শো শুনছে, আমরা হয়তো সবার টেক্সট পড়তে পারছি না, কিন্তু বিষয়টা এরকম যে কথা বলতে বলতেই হয়তো অনেকে যুক্ত হয়ে যাবে। ফেসবুকের পেজটায় যেতে পারে, রোকা ফাউন্ডেশন, সেই পেজটাতে যেও যদি তোমরা মনে করো যে সেখানে কিছু টেক্সট করতে চাও সেটাও করতে পারো। আমরা ফেসবুকে আছি, facebook.com/radio স্বাধীন 924 FM, সেখানে যতক্ষণ কনভারসেশন চলছে, আড্ডাটা চলছে, তুমি কিন্তু ওখানেও টেক্সট করতে পারো চাইলে। একটা জিনিস আমার মানে আমি একটু জানতে চাইবো, আমার মাথার ভেতর অনেকক্ষণ ধরে ঘুরছে যে আপনি একই সাথে 2013 থেকে 2014 এই অগস্ট, তো এই 1 বছরের একটু বেশি হয়েছে, এই সময়ের ভেতরে আপনি অনেকগুলি কাজ একটা একটা করে কিন্তু শুরু করে দিয়েছেন। তো তার মানে হচ্ছে আপনার নিশ্চয়ই পারিবারিক অনেক সহযোগিতা এর ভেতরে আছে, তা না হলে একার পক্ষে এতগুলি কাজ। তো তাইফ ভাইয়ের কথা তো এলোই, এছাড়া পরিবারে আর কে যে একেবারে শক্ত করে আপনার পাশে সবসময় হাত ধরে দাঁড়িয়ে থাকে? আপনার হাজবেন্ড, বাচ্চার কথা হয়তো বলবেনই। ডেফিনেটলি আমার হাজবেন্ড অনেক হি ইজ এ নাইস পারসন, সে কখনো আমাকে কোনো কাজে বাধা দেয় না, কখনোই না, প্রথম থেকেই দেখে আসছি, কখনোই কোনো কাজে বাধা দেয়নি, উৎসাহ দিয়ে আসছে। আমার বাবা মারা গেছেন অনেক আগে, আম্মা আছেন, আমার ভাই বোন আছেন, আমার শ্বশুর বাড়ির লোকজন আছেন, আমার শ্বশুর শাশুড়ি, দেবননদ, সবাই অনেক ফ্রেন্ডলি, তো আমি সবসময় সবার কাছে অনেক সহযোগিতা পাই। আর এমনি যখন কাজ করতে গেছেন তখন সরকারি কোনো সহযোগিতা কিংবা ব্যক্তিগত উদ্যোগ নিচ্ছেন, সেভাবে ব্যক্তিগত কোনো সহযোগিতা কারো পক্ষ থেকে আশেপাশে ওই এলাকার বা এরকম কিছু পেয়েছেন কিনা, নাকি একেবারেই নিজের মতো করে এখনো পর্যন্ত আছেন? হ্যাঁ, আমি আগের কথাটা রেস্টটাই শেষ করি। সবচেয়ে আমার কাজের সুবিধা যেটা হয়েছে, আমার বাচ্চারা যখন ছোট ছিল তখন আমি এইভাবে এত কাজ করতে পারিনি, সত্যি কথা, স্বাভাবিক সেটা। আমার বাচ্চারা এখন বড় হয়েছে, তো সবচেয়ে বড় কথা ওরা একদমই খুব লক্ষ্মী, 3টা বাচ্চা আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সম্ভব। এবং ওরা কখনোই মানে আম্মুকে সবসময় তারা ডিমান্ডিং না যে সবসময় আম্মুকে বা আব্বুকে কাছে তারা চায় না, ওইভাবে আমি তৈরি করেছি ওরা যেন না চাই কখনো। তো ওরা আমার অনেক 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 এইটা আমার সবচেয়ে বড় কাজের যে জায়গা, যে আমি আমার বাচ্চারা আমাদের যথেষ্ট টাইট করে রাখি না সবসময়। হ্যাঁ, ওদের সহযোগিতাটা অনেক কমফোর্টেবল, আমি ওই জন্য অনেক বেশি কমফোর্টেবল। আর আরেকটা কি বললো তুমি? সরকারি কোনো সহযোগিতা আপনি পেয়েছেন কিনা? বা সরকারি সহযোগিতা অথবা আমাদের গ্রুপের CSR অ্যাক্টিভিটিসের কোনো ফান্ড, অথবা আমার নিজের একটা ট্রেডিং বিজনেস আছে ওখানকার ফান্ড, আমি আলাদা কখনো কোনো ফান্ড কোথাও থেকে নেইনি। আমার নিজের যেই মান্থলি ইনকামটা আসে বা ইয়ারলি, ওটা থেকে আমি ঠিক করে রেখেছি, ওটা থেকে একটা পোর্শন আর কি রেগুলার একটা ওই রোকেয়া ফাউন্ডেশনের জন্য দিয়ে দিচ্ছি, ওখান থেকেই আমি এখন পর্যন্ত চালাই যাচ্ছি। দেখা যাক, শুরু করি কাজ আরো কিরকম ভাবে কতদিন চালাতে পারি। তো যারা আজকে অনুষ্ঠান শুনছে কিংবা যদি পরবর্তীতে যুক্ত হতে চায় আমাদের সঙ্গে যোগাযোগ করে, সেই ক্ষেত্রে কি তারা আপনার সঙ্গে এখনই সহযোগিতার যুক্ত করতে পারে? আমার কোনো অসুবিধা নেই, কারণ সেই ক্ষেত্রে কিভাবে যোগাযোগটা করবে, কোনো ঠিকানা কিংবা আপনি কি কিছু দিবেন? হ্যাঁ, একটা ফোন নাম্বার আমি দিতে পারি, আমার যিনি কো-ফাউন্ডার আছেন আমার ছোট ভাই তায়েফ, ফোন নাম্বারটা আমি দিয়ে দিতে পারি, 01711144179। এই নাম্বারে ফোন করলে ওরা আর কি কথা বলবে। তো কেউ যদি ইচ্ছা করে করতে পারে, আমার কোনো ফোর্স নেই কোনো, কারণ আমি দেখেছি যে আমাদেরই অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা সবাই কাজ করে, ওদের মনের ভেতর ইচ্ছাও আছে দেশের জন্য কিছু করার, কিন্তু ওই যে ওই টাইমটা কেউ বের করতে পারে না। হ্যাঁ, বা ওই প্রথম উদ্যোগটাই কেউ নিতে পারে না। শুরুটাই বোধহয় অনেক কঠিন, যে কিভাবে শুরু করতে হবে, সাহস করে শুরু করাটাই হয় আসলে আর কি। এইটাই। একটা গানের ব্রেকে যাচ্ছি, আমরা দ্বিতীয় ঘন্টায় যাব। দ্বিতীয় ঘন্টা যাওয়ার আগে একটা জিনিস যেটা আপনি বলছিলেন সেটা দিয়ে আমরা পরে এখনই গল্পটা করছি না, শুধু আপনাকে মানে আপনিও হয়তো এটা নিয়ে ভাবতে পারেন যে যেরকম বলছিলেন আপনার বাচ্চারা যখন ছোট ছিল তখন আপনার কাজটা সম্ভব হয়নি, সেরকম অনেক আমাদের দেশে অনেক মেয়েরা আছে ভীষণ পরিশ্রমী, ভীষণ মেধাবী, ভীষণ সাহসী, কিন্তু যেই তার বিয়ে হয়ে গেল, যেই তার বাচ্চা হয়ে গেল, সে মা হয়ে গেল, তাকে থামতে হলো, কারণ তার পক্ষে কোনোভাবেই সম্ভব না যে আবারও কাজ করে যাচ্ছে সে চাওয়া সত্ত্বেও।
কিন্তু সেই জায়গাতেই যাব আমরা, গানের একটা ব্রেক নিচ্ছি, যে সেই সব মেয়েরা আসলে কোথায় যাবে, কি করবে বা কি পরিস্থিতি তাদের, সেই জন্য যদি আপনি একটা পরামর্শ দেন। আমরা একটা গানের ব্রেকে যাচ্ছি, তারপর দ্বিতীয় ঘন্টায় আবারও ফিরে আসছি, সাথেই থাকো, ততক্ষণ শুনতে থাকো। আয়েশা আক্তার ডালিয়া আমাদের সঙ্গে আছেন, আমাদের আজকের শ্রেয়সীর অতিথি, এবং তিনি অনাথ শিশুদের শেল্টার হাউস করেছেন, রোকেয়া ফাউন্ডেশন, এবং ফাউন্ডেশনের প্রেসিডেন্টও তিনি। তো এই গল্প, তার সাথে গল্পে যাচ্ছি, কিন্তু তার আগে যারা সানসিল্ক ব্যবহার করছো তাদের জন্য বলে দিই, সানসিল্ক শ্যাম্পু যারা ব্যবহার করছো তাদের জন্য চলে এসেছে কন্ডিশনার, এবং কন্ডিশনারের পর এলোমেলো চুল আর থাকবে না, সেট অ্যান্ড স্ট্রেট চুল সারাদিন সব সময়। আর ডালিয়া আপার কাছে যাচ্ছি। রোকেয়া ফাউন্ডেশনের যেই গল্পটা এতক্ষণ পর্যন্ত এসে, তা থেকে অনেক মানুষ টেক্সট করেছে এবং আপনাকে এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানাচ্ছে, যে আসলে অনেক ভালো একটা কাজ হয়েছে, আপনি মেয়েদের নিয়ে কাজ করছেন। ধন্যবাদ। কিন্তু স্কুলের ব্যাপারটা তো আবার বলছিলেন আলাদা, যে ছেলে মেয়ে সবাই এখানে যুক্ত থাকতে পারবে স্কুলে, যেটা আমি বস্তিতে যেটা করতে চাচ্ছি। আমার তো ইচ্ছা আসলে করব বস্তিতে, বাট বস্তিতে যারা বসবাস করে তাদেরও সহযোগিতা দরকার, আমাকে করতে দিতে হবে কাজটা, করতে নিশ্চয়ই হবে, ভালোর জন্যই নিশ্চয়ই পারবেন। এখন আর পেছনে যাওয়ার কোনো সুযোগ নেই, পেছনে ইনশাআল্লাহ যাব না, কারণ আমি কখনোই পিছনে যাইনি, অথবা আমি আমার লাইফের মানে জীবন যুদ্ধ আমি কখনো হারিনি এবং হার কখনো মানবই না, নিশ্চয়ই পারবেন। এবং আমি চাইবো কোনো মেয়েই যেন কখনোই তার লাইফের জীবন যুদ্ধে হার না মানে। এই একটা বিষয় নিয়ে আমরা লাস্ট আওয়ারে কথা বলছিলাম, যে যারা কর্মজীবী মা বা কাজ করতে চায়, মা হয়ে গেছে কিন্তু তারপর কাজ করতে চায়, তাদের ক্ষেত্রে ওই প্রথম বাধাটাই আসে যে ওর বাচ্চাকে নিয়ে ও কিভাবে কি ম্যানেজ করবে, হয় তাকে মায়ের কাছে দিতে হবে অথবা তাকে শাশুড়ির কাছে দিতে হবে। তো এই যে স্ট্রাগল, এই সময়টা কিন্তু আপনিও পার করেছেন, আপনার 3টা বাচ্চা আছে, তো সেই ক্ষেত্রে ওই আপনার অভিজ্ঞতা থেকে কিংবা এখনকার যে পরিস্থিতি, আপনি কি সাজেশন দিবেন যে তারা আসলে কিভাবে ম্যানেজ করবে বা কিভাবে কাজটাকে সে কন্টিনিউ করবে? আসলে আমাদের যারা মানে এডুকেটেড মহিলা আমরা যারা সবাই আছি, তো যারা গার্মেন্টসে কাজ করছে তারা তো করছে, ওরা তো নানান বাধা বিপত্তি নিয়েই কাজ করছে, তারা হয়তো তাদের বাচ্চাগুলোকে অনেক সময় দেশে রেখে আসে নানির কাছে বা মায়ের কাছে, অবশ্যই বাচ্চাগুলো বঞ্চিত হচ্ছে মায়ের আদর থেকে, কিন্তু এদেরও তো আসলে আর সার্ভাইভ করার কোনো ওয়ে নাই, কাজ তো করতেই হবে। আর আমাদের আমরা যারা ধরেন এডুকেটেড, এমএ পাস করে তারপর বিয়ে হচ্ছে, বিয়ে হওয়ার পর বাচ্চা হচ্ছে, নানানভাবে অনেক সময় হাজবেন্ড বা বেশিরভাগ ক্ষেত্রেই শ্বশুরবাড়ির লোকই সবসময় বলতে থাকে যে বাচ্চাটা দেখাটাই মেইন কনসার্ন হওয়া উচিত, একটা মায়ের কনসার্ন হওয়া উচিত, বাচ্চা দেখা অবশ্যই কনসার্ন অবশ্যই হওয়া উচিত। এবং এই যে কোনো মেয়ে যদি কাজ করে, আমার আপনার মতো মেয়েরা যদি কাজ করে, আমাদের জন্য কিন্তু আমরা নিজেরা জানি যে আমরা আমাদের বাচ্চাদেরকে কত মিস করছি বা মিস করেছি। এটা কিন্তু আরেকজনকে বাবা বা তার ফ্যামিলির লোকজনকে মনে করায় দেওয়ার কিছু নাই যে আমি আমার দায়িত্ব থেকে দূরে সরে গেছি বা কিছু। হ্যাঁ, কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু এটা করা হয় বেশিরভাগ ক্ষেত্রেই হাজবেন্ড হয়তো সহযোগিতা করেন না যে ওয়াইফ কাজ করুক, অথবা হাজবেন্ড সহযোগিতা করলেও হাজবেন্ড হয়তো আধুনিক সহযোগিতা করছে, অনেক সময় তার হাজবেন্ডের বাবা মা পছন্দ করছে না বা তার বোনরা অনেক সময় বাধা বলছে, হ্যাঁ নানান কথা বলে। এইভাবে কাজের ক্ষেত্রটাতে বাধা সৃষ্টি করে। মানে সেটা কি আপনি বলছেন এই 2014তেও আমরা ওই পরিমাণ ফেস করছি? আপনার কি অভিজ্ঞতা কি মনে হয়? আমার মনে হয় ফেস করছি। অনেক সময় তো আমরা অনেক কিছু বলি না, সত্যি কথা বলি না সামনে, তো ফেস তো অবশ্যই করছি। এখানে ধরেন আমরা যেটা করতে পারি, আমাদের এখানে অনেক ভালো ভালো ডে কেয়ার করা উচিত আমার মনে হয়। হ্যাঁ, ডে কেয়ার করা উচিত, এবং কাজের মেয়ে যারা আছে তাদেরকে একটু ট্রেন করা উচিত। আবার দেখবেন যে কোনো বাচ্চা যদি অনেক বেশি ছোট হয়, সেই ক্ষেত্রে না মেয়েদের কাজ করার ইচ্ছা থাকলে কিন্তু পরিবেশটা সে নিজের মতো করেই তৈরি করে নিতে পারে। দেখা গেল সে স্কুলে কাজ করছে, একটা নির্দিষ্ট টাইম ভাবছে, আমার মনে হয় নিজেকে আগে তৈরি করা যে আমি যা কিছু হোক আমি কাজ থামাবো না। হ্যাঁ, যে কি যা কিছুই হোক আমি কাজ করবই, স্বনির্ভর হবই, আমি নিজের পায়ে দাঁড়াবোই। না হলে কিন্তু একটা মেয়ে কিন্তু যত ভালোভাবে সংসার সামলাক, রান্না করুক, কিন্তু সে স্বনির্ভর না হলে তার কিন্তু কোনো ভয়েস থাকে না, বা তাকে কিন্তু কেউ রেসপেক্ট করে না, এবং সে যখন কখনো কোনো বিপদে পড়বে তার চারপাশে কিন্তু কেউ থাকবে না। সে স্বনির্ভর হলেই সে সবকিছু বাধা বিপত্তি কাটায় চলে আসতে পারবে। হ্যাঁ, আগায় যেতে পারবে। একটা ট্রেন্ড বের হয়েছে, আমি জানি না আপনি একমত কিনা আমার সঙ্গে, সেটা হচ্ছে হোম মেকার বলছে এখন যারা কাজ করছে, ওদেরকে আলাদা করে একটা বিষয় দেখা হচ্ছে। কিন্তু যারা চাকরি করছে বা যারা কর্মক্ষেত্রেও খুবই সফল, তারা কিন্তু ঘরের কাজও করছে। এক্স্যাক্টলি, তার মানে আরো ভালোভাবে টাইম ম্যানেজ করতে পারে।
হ্যাঁ হোমমেকার হ্যাঁ ঠিক আছে, মানে হোমমেকারকে যদি আমরা আসলে আলাদা করে একটা বড় পজিশনে নিয়ে যাই, যারা আছে অবশ্যই তারা কাজ করছে, কিন্তু আমি বলছি যে ওইটাকে আবার অ্যাপ্রিসিয়েশনের জায়গায় যাচ্ছে নাকি মিডিয়া, কিংবা আপনি কি মনে করেন কিনা যে ওদেরকে আমরা একটা জায়গায় তুলে দিচ্ছি যে তোমরা ঘরে থাকছো এবং তোমরা ঘরে থেকে ঠিকঠাক মতো সংসার করছো, ইটস ফাইন, তো তাতে কি কর্মক্ষেত্রে মেয়েদের সংখ্যা কমে যাওয়ার সম্ভাবনা আছে বলে কি মনে করছেন কিনা, যে ঠিক আছে আমি তো ঘরেই সম্মান পাচ্ছি, এখন হোমমেকার হিসেবে আমি আমার সেলিব্রেশন চলছে, সো আমি আর করবো না, এরকম কোনো ভাবনা কিংবা পরিস্থিতি পরিবর্তনটা দেখছেন কিনা? কারণ মিডিয়াতে অনেক জায়গাতে আমরা এখন দেখছি হোমমেকার শো হচ্ছে, রিয়েলিটি শোর মতো নানান ধরনের অ্যাক্টিভিটি চলছে, তো সেটা কি আপনার হোমমেকার যারা তাদেরকে কিন্তু আমি ডিসরেসপেক্ট করে কথা বলবো না, অফকোর্স কেউ যদি নিজের থেকে মনে করে যে হ্যাঁ আমি হোমমেকার, আমি ভালো থাকবো, আমি হাজবেন্ড বাচ্চা নিয়ে থাকবো, এটাতে ডিসরেসপেক্ট করার কিছু নাই, কিন্তু আমার বক্তব্য যেটা যে তুমি হোমমেকার ঠিক আছে, বাট কেউ যদি নিজের থেকে যদি কেউ যায় যে কাজ করতে, ঘরে থেকেও সে করতে পারে, ঘরে বসে বিভিন্ন ধরনের কাজ করতে পারে, হ্যাঁ অনেকে মাস্টার্স পাস করা মেয়ের এরা আমরা আপনার কম্পিউটারে নানান ধরনের কাজ করতে পারে, ইচ্ছা থাকলে কাজের ইচ্ছাটা হচ্ছে আসল আমি কি কাজ করব, আগে আমি ডিসিশন নিব যে আমি কাজ করব। আমি যেমন প্রথম থেকে কাজ করতে পারতাম না, বিয়ের পর আমার বড় দুই ছেলে খুব পরপর হয়েছে, তো ওদেরকে নিয়ে বিজি থাকতাম, কিন্তু আমার প্রথম থেকে ইচ্ছা ছিল আমি কাজ করব আমার ব্রেনের মধ্যে ছিল, এবং করেছি এবং করেই দেখাচ্ছি এবং করতেই থাকবো, হ্যাঁ মানে ইচ্ছাটাই আসল। তারপর আপনি দেখবেন যে সহযোগিতার হাত চারিদিক থেকেই আসবে, বাসায় বসেও কিন্তু কাজ করা যায়, আউটসোর্সিং এর কাজ করতে পারেন কম্পিউটারে, জাস্ট ইচ্ছা করতে হবে যে কাজ করবে। এবং আমার একটাই বক্তব্য যে যদি কোনো মেয়ে স্বনির্ভর না হয়, আমার স্বনির্ভর হইতেই হবে, এইটা হচ্ছে একদম প্রথম শর্ত মেয়েদের এগিয়ে যাওয়ার। শুধুমাত্র মেয়ে না, একটা ফ্যামিলি, একটা দেশ এগিয়ে যাওয়ার জন্য মেয়েদের কাজ করতেই হবে, এটার কোনো বিকল্প কোনো চিরসত্য যে যেই মেয়েটা শিক্ষিত এবং মেয়েটা যেই মা পারফেক্ট, যে মাটা বোঝে যে আমাকে এগিয়ে যেতে হবে, সেই তো বাচ্চাদেরকে বড় করছে, তো তার বাচ্চারা ছেলে মেয়ে যা খুশি হোক তারা সবাই এগিয়ে যাবে। আপনি দেখবেন অনেক সময় অনেক প্যারেন্টস মানে ছেলের প্যারেন্টস অনেক সময় কমপ্লেন করতে পারে যে হ্যাঁ মা তো সারাদিন কাজ করে, বাচ্চাগুলা কি করছে না করছে কোনো ঠিক নাই, যা ইচ্ছা তাই করছে, মানুষ হলো না, এটা কিন্তু আপনি বলতে পারেন না। অনেক সময় মানুষ না হওয়ার পিছনে তো অনেক কারণ আছে, বাইরের অনেক কিছু কাজ করে, অনেক থ্রেড কাজ করে, অনেক চাকুরিজীবী মায়ের বাচ্চারা অনেক ভালো পজিশনে গেছে, আবার অনেক হাউসওয়াইফ বা হোমমেকার যারা তাদের বাচ্চারাও অনেক সময় অনেক খারাপ রাস্তায় গেছে। সো এটা কিন্তু দুইটাই মিক্স করাই আছে। তো এরকম কিছু না যে চাকুরিজীবী যারা তাদের বাচ্চারা ভালোভাবে মানুষ হবে না, এটা একেবারেই ভুল ধারণা, এটা একেবারেই অন্ধকার যুগের একটা ধারণা। আমার যে আসলে পারে সে সবই ম্যানেজ করতে পারে। এবং একটা মেয়ে যদি তার হাজবেন্ডের কাছে বা শ্বশুরবাড়ির কাছে বা সমাজের কাছে রেসপেক্ট চায়, ওকে স্বনির্ভর হতেই হবে অ্যাট এনি কস্ট, কোনো কিছুর সাথেই এটা মানে কম্প্রোমাইজ করা যাবে না, স্বনির্ভর হতেই হবে তাকে। কয়েকটা টেক্সট এসছে, আমরা ছোটো ছোটো একটা দুটো টেক্সটে পরে গানে চলে যাই। লাকি আলির গান শুরু হয়ে গেছে। রোকেয়া ফাউন্ডেশনের ঠিকানা অনেকে জানতে চেয়েছে, ঠিকানা হচ্ছে ফেসবুকে যেতে পারো, রোকেয়া ফাউন্ডেশন নামই ফেসবুকে একটা পেজ আছে, সেখানে যুক্ত থাকতে পারো এবং সেখানে যে কোনো প্রশ্ন এই বিষয়ে করতে পারো। আর এখন যদি এই মুহূর্তে তুমি বিকাল 5টা পর্যন্ত সময় আছে, আমাদের সঙ্গে সরাসরি তুমি কথা বলতে পারো। আয়েশা আক্তার ডালিয়া আমাদের সঙ্গে আছেন, তিনি প্রেসিডেন্ট রোকেয়া ফাউন্ডেশনের, সেখানেও তুমি কথা বলতে পারো। গানের ব্রেকে যাচ্ছি, তারপর ফিরে আসছি, সাথেই থাকো, শুনতে থাকো রেডিও স্বাধীন 92.4 FM। স্বাগত আরও একবার, শ্রেয়সী চলছে রেডিও স্বাধীন 92.4 FM। শৈলী তোমার সঙ্গে আছি। আর যারা পেপসোডেন্ট দিয়ে দাঁত মাজছো তারা আরও ঠিকঠাক মতো দাঁত মাজো, কারণ তোমাদের জন্য আরও অনেক বেশি অফার থাকছে এবং সেই অফারগুলো তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। আর অফারের গল্প বলতে একটা খুব বিষয় তোমাদেরকে জানানো দরকার, যে অনেকে সাথে সাথে করে টেক্সট করছে যে কে আছে আমাদের সঙ্গে আজকে গেস্ট, তার গল্প শুনছি, তার নামটা জানতে চাই, ঠিকানা জানতে চাই। রোকেয়া ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আমাদের সঙ্গে আছেন আয়েশা আক্তার ডালিয়া, এবং তার সাথেই কথা বলছি। আর এই কথা বলতে বলতে তার কাছে সরাসরি চলে যাওয়া উচিত। ডালিয়া আপা, আপনার সাথে যে আমার অফেয়ারে এত গল্প হচ্ছে, আমার মনে হচ্ছে এই গল্প মানে কত গল্প চলছে অন এয়ার অফ এয়ার, গান বাজছে এর মাঝখানেই। এবং একটা যেমন আমি জানি এই যে কাজটা আপনি করছেন, অনাথ শিশুদের জন্য কাজ করছেন, মেয়েদের জন্য কাজ করছেন, এটা বেশ কি আমি বলবো ছোটবেলা থেকেই ভেতরে যে ব্যাপারটা ছিল সেটা আস্তে আস্তে সুযোগের সঙ্গে সঙ্গে সেটা বের হয়ে আসছে। কিন্তু আপনি একজন ভালো ডিজাইনার,
এটা অনেক পুরানো, ওইটাও আছে ভেতরে। একসময় আমি জানি যে আপনি অনেক ভালো কাজ করতেন, সেটা একবার আমার ইন্টারভিউ করেছিলাম, আমার মনে আছে। তো তখন যখন ওই ইন্টারভিউতেই আমার কাছে মনে হয়েছে যে আপনি অনেক ভালো কাজ করবেন, কিন্তু সেটাকে আপনি থামিয়ে দিয়েছেন বা করছেন না এখন। এরকম আর কি কি স্বপ্ন ছোটবেলা থেকে ছিল যে বড় হয়ে এটা হতে চাই, ওটা হতে চাই, বা এটা করতে ইচ্ছে করছে, ওটা করতে ইচ্ছে করছে? কারণ আপনি পুরো অনুষ্ঠানে একদম শান্ত হয়ে আছেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আপনার ভেতরে এক ধরনের চঞ্চলতা, ছেলে মানুষের ব্যাপার আছে, যার জন্য আপনি অনেক কিছুতে ইনভলভ। তো সেই বিষয়গুলো একটু বলবেন কিনা যে আর কি কি হতে চাইতেন? আমি আসলে হ্যাঁ, তুমি ঠিক বলেছো, আমার অনেক কিছুই হতে ইচ্ছা হয়। যখন যেটা দেখি তখন মনে হয় এটাই করবো, ওইটাই করবো, সেটাই করবো। আমার এমনি প্রফেশনালি আমি যখন ছোট ছিলাম তখন আমার মনে হতো যে আমি কলেজের টিচার হব। এখন ওইটা আর মনে হয় না, ইচ্ছা হয় না। বাট আমার একটি স্কুল আছে, জাহান ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরায়। আর আমি তো গার্মেন্টস বিজনেস সাথে ইনভলভ। আমার নিজের একটা ট্রেডিং হাউস আছে, ওইটাও গার্মেন্টসের, প্যান্ডোরা অ্যাসোসিয়েটস লিমিটেড। এটা নিয়েও কাজ করছি, এগুলো তো প্রফেশনালি। আর আমার শখের মধ্যে আমি পিয়ানো বাজাই বাসায়, হ্যাঁ, আর মাঝে মাঝে গলফ খেলতে যাই। ওসব কঠিন গুলো। আর ফ্যাশন হাউসের কথা যেটা বলছো, ওইটা আসলে ওইটা আমি বন্ধ করে দিয়েছি বিকজ অফ আমার 2009-এ আমার একটা মেয়ে হয়েছে। অনেক কিছুতে ইনভলভমেন্ট ছিল তখন, অনেক কিছুতে ইনভলভমেন্ট ছিল, আর ওইখানে আমাকে অনেক বেশি সময় দিতে হতো। আচ্ছা, তো আমি অপরচুনিটি কস্ট চিন্তা করে আমি এই দিকটাই বেছে নিয়েছি, ওইদিকে আর সময় দিতে, হ্যাঁ, চেঞ্জ এদিকে চলে আসছি আর কি। এই তো এভাবে শুরু। আর কি কি প্ল্যান আছে করার? একটা তো আমরা রোকেয়া ফাউন্ডেশনের স্টেপ বাই স্টেপ আমরা অনেক কিছু পাচ্ছি, কিন্তু পাশাপাশি আপনার আর কি কি পরিকল্পনা আছে যে নিজেকে আর কোথায় কোথায় দেখতে চান বা কি কি করতে চান আরো? আমার কিছু কিছু জিনিস পেপারে যখন আমি পড়ি, মেয়েদের নিয়ে ঘটনাগুলো আসে, আমাকে অনেক বেশি নাড়া দেয়। আজকে সকালেও আমি সমকালে দেখলাম, মনে হয় একটা হাউসওয়াইফের কথা লেখা ওখানে আসছে যে টর্চার করা হয়েছে, মানে তাকে কুপ্রস্তাবে সে রাজি নেওয়া হয়, তাকে চুরির দায়ে দণ্ডিত করে তাকে বেঁধে তারপরে তার উপর টর্চার করা হয়েছে, মারা হয়েছে, চুল কেটে দেওয়া হয়েছে, গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে। এই জিনিসগুলো আমাকে অনেক বেশি হার্ট করে। হ্যাঁ, তারপর আমাদের ফ্যাক্টরির ওইখানে একটা এরকম ঘটনা হয়েছে যে 10 বছরের একটা মেয়েকে, বোবা মেয়েকে রেপ করে ফেলে রেখে চলে গেছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো মানে আমি নিতেই পারি না, কোনোভাবেই নিতে পারি না আমি। ইভেন যে এত সুইসাইড হচ্ছে, এটা আমরা কথা বলছিলাম যে দুনিয়া মানুষ সুইসাইড করছে ছোট্ট ঘটনায়, 5 মিনিটের একটা মাথা গরম ঘটনার পরে সুইসাইড করে। মানে মানুষ কেন ফাইট করতে শিখবে না? এত সুন্দর একটা দেশ, এত সুন্দর দেশের মানুষ, এত সুন্দর আমাদের ওয়েদার, আমরা 6টা ঋতুকে পুরোপুরি উপভোগ করি, এবং একটাই জীবন আমাদের, এবং একটাই জীবন, সবচেয়ে বড় কথা এটা, আমাদের একটাই জীবন। হ্যাঁ, একটাই জীবন, আমরা কেন উপভোগ করব না? তো আমাদের সত্যকে স্বীকার করে নেওয়ার শক্তিটা থাকতে হবে সবার মধ্যে, স্পেশালি মেয়েদের মধ্যে। মেয়েরা বেশি এটা ফাইট করে। তো সত্যকে স্বীকার করে নিয়ে মানে জীবনে টাইম অতিবাহিত করলেই তো হয়। আর আমার মনে হয় কি জানো, মানে ছেলেরা যেসব ছোট ছোট রিজনে সুসাইড করে না, মেয়েরা সুসাইড করে বিকজ অফ ছেলেদের হাতে অনেক অপশন থাকে, আর ছেলেরা কিন্তু স্বনির্ভর। তাদের কিন্তু কোনো কিছু দিয়ে, হ্যাঁ তারা বাচ্চা মানুষ করবে, তারা তাহলে কাজ করলো না, এরকম তো কিছু না। তারা কিন্তু কাজ করবেই, যত যাই কিছু ছেলেটাকে কাজ করতে হবে, তারা কাজ করবেই। তো আমার কাছে মনে হয় কি মেয়েরা এই একটা রিজনে আরো সুসাইড করে, যে একটা পর্যায়ে যে দেখে যে সে অনেক আর তারপর নির্ভরশীল, এত বেশি হয়ে যায়। হ্যাঁ, অথবা হাজবেন্ড একটু পাশ থেকে সরে গেলে সে একদমই একা হয়ে যায়। তো এই সময় তার একটা নিজের ইনকাম, তার নিজের চলার জন্য, তার বাচ্চাকে দেখে শুনে রাখার জন্য এই নিজের এই ইনকামটা খুবই জরুরি। এইটা একটা রিজন যে তাদের কোনো যখন রাস্তা থাকে না, তার বাবার বাড়ি ভাইয়ের বাড়ি ছাড়া কোনো উপায় থাকে না, তখন সে সুসাইড করতে বাধ্য হয়। মানে নানান দিক থেকে যে অনেক মানুষ অনেক কথা বলে, তখন সে সুসাইড করতে বাধ্য হয়। যেমন ধরো একটা মেয়ে যখন রেপড হচ্ছে, তখন ছেলেটার মানে ছেলেটার ফল্ট না ধরে মেয়েটাকেই জেরা করা হয়, মেয়েটাকেই ডাক্তারি করা হয়, এবং ডাক্তারগুলো হয় আবার ছেলে। আনবিলিভেবল কথা, মানে এটা তো নেওয়াই যায় না। মানে একটা রেপ থেকে বের হয়ে এসে আরেকটা রেপের মধ্যে সে পড়ছে ডাক্তারের। এটা একটা ইন্টারেস্টিং, আমি একটু আপনার সাথে যোগ করি। ছোট জিনিস দেখো, প্রত্যেকদিন পেপার পড়লেই বা চারিপাশে ঘটছে। এটা হচ্ছে আমাদের এখানে যেরকম মাঝখানে খুব মানে করে ফেলায়, মানে অনেক বেশি, মানে যে কিছুই হচ্ছে না, দেশটার কোনোভাবে আগাচ্ছে আবার পিছিয়ে যাচ্ছে দুপা। মানে মানুষ এরকম পশুর মতো আচরণ করে কিভাবে?
মাঝখানে গত বছরই বোধহয় খুব বেশি দেখছিলাম সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এত বেশি হচ্ছে যেখানে সেখানে, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, কাজের জায়গায়, যে কোনো জায়গায়, মানে আমার কাছে মনে হচ্ছিল যে কোথাও সেফ না। তো সেই টাইমে আমি মানে তখন আমার হঠাৎ মনে হচ্ছে যে এই বিষয়ে আমাদের দেশে যে আইন আছে সেই আইনটা কি, এবং আইনটা যখন আমি জানলাম আমি অবাক হয়ে গেছি যে এই আইনটা কেউ জানে না দেখে বোধহয় এরকম হয় না। তো আইনটা আমি একটু বলতে চাই, যেহেতু প্রসঙ্গটা উঠলো, সেটা হচ্ছে যে যখন কেউ কাউকে টিজ করে, কোন একটা ছেলে কোন একটা মেয়েকে টিজ করে, আমাদের দেশের সোসাইটিতে যেটা হয় মেয়েটাকে বলতে হয়, মানে প্রমাণ করতে হয় যে ছেলেটাকে টিজ করেছে। কিন্তু আমাদের দেশে যে আইন আছে, আইন বলে যে কোনো মেয়ে যদি কোনো ছেলে নামে কমপ্লেন করে তাহলে ছেলেটাকে প্রমাণ করতে হবে যে সে টিজ করেনি। কিন্তু হ্যাঁ, আমাদের দেশে আইনটা কিন্তু তাই, ইফটিজিং এর যেটা সেক্সুয়াল হ্যারাসমেন্টের যে লটা, সেই লতে বলা হয়ে থাকে যে ছেলেটা প্রমাণ করবে যেহেতু তার নামে কমপ্লেন এসেছে, এবং সেই সময় ছেলেটাকে ফোর্স লিভে পাঠানো হবে। কিন্তু আমাদের দেশে যেটা হয় যে মেয়েটা খুব নাজুক, মেয়েটা কমপ্লেন করছে, মেয়েটাকে ফোর্স লিভে পাঠায়, কিন্তু কোনোভাবে মেয়েটাকে ওই কাজের জায়গায় থামানো যাবে না, কারণ সে মানসিকভাবে যে প্রেশারে থাকবে, ওকে যদি ওই সময় কাজটাকে ছুটি দেওয়া হয় ও আরো ডাউন হবে। কিন্তু ঠিক উল্টা জিনিসটা আমাদের দেশে ম্যাক্সিমাম সময় হয়। তো আমি পরে বুঝলাম আপা যে কত ভুলভাবে একটা মেয়েকে ট্রিট করা হয়, এবং মেয়েটা ওই কারণে চাকরি পরে কিন্তু রেজিগনেশন মেয়েটা দিয়ে দিবে। সেটাই, এই নানানভাবে মেয়েদেরকে সবসময় নানানভাবে মেয়েদেরকেই আসলে ওই পরীক্ষাটার মধ্যে দিয়ে যেতে হবে। এবং তুমি দেখবা যে একটা ধরো রাত্রেবেলা একটা মেয়েকে কখনো কোথাও অ্যাবিউজ করেছে বা কিছু করেছে, তখন সব প্যারেন্টস বা সবাই মিলে আমরা বলতে শুরু করবো মেয়েটার কালে রাত্রেবেলা বের হওয়ার দরকার কি ছিল। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটিতে এরকম একটা ঘটনা একবার ঘটেছিল যে অনেক বড় হয়। হ্যাঁ, তো তখন আমি অনেকজন আমার রিলেটিভেই অনেকজন বলেছে যে আচ্ছা তাহলে কি দরকার ছিল এত রাত্রেবেলা 31st উদযাপন করতে যাওয়া, তো দরকার ছিল না। তো এটা তো কোনো সলিউশন না। হ্যাঁ, তো গণসচেতনতা তৈরি করতে হবে, ছেলেদেরকেও আগায় আসতে হবে, ছেলেদেরও এইরকমভাবে মানে এইগুলো থেকে দূরে সরে আসতে হবে। এই গণসচেতনতা তৈরি করলে তখন ইফটিজিং, এইসব অ্যাবিউজ, রেপ, এগুলো, আর রেপের জন্য সেটা হচ্ছে কি কঠিন শাস্তি দিতে হবে, এর কোনো মাপ নেই, এটার কোনো মাপ নেই, মানে এইটার কোনো মাপ নেই, এই অপমানের কোনো মাপ নেই, এটার কঠিন শাস্তি দিতে হবে, এবং কঠিন শাস্তিটা জনসমক্ষে দিতে হবে। তাহলে যদি আমাদের দেশে মানে এটা থেকে, আমার মনে হয় এখন আগের তুলনায় মেয়েরা অনেক সচেতন। যেমন আমি বললাম না, আমি পড়ে নিজে যখন জানতে চেয়েছি, সেরকম আমার মনে হয় আমরা যদি মেয়েরা সচেতন হই তাহলে অনেক প্রবলেম থেকে আমরা বের হতে পারবো। কারণ আসলে কেউ কাউকে সাহায্য সেভাবে করে না। সেটাই। আমরা একটা গানের ব্রেকে যাচ্ছি, ফিরে আসছি একটু পরেই, সাথেই থাকো, শুনতে থাকো। স্বাগত আরও একবার স্টেশনে চলছে রেডিও স্বাধীন 92.4 FM। আর পেপসোডেন্টের কথা বলছিলাম, এখন 3 গুণ শক্তিশালী পেপসোডেন্টের 200 গ্রাম প্যাক কিনে 3টি ল্যাপটপ জিতে নেওয়ার সুযোগ থাকছে প্রতিদিন, এবং কাজেই যেটা করতে পারো পেপসোডেন্ট ব্যবহার করতেই পারো। আর স্টেশনে আজকের অতিথি আয়েশা আক্তার ডালিয়া, তিনি আমাদের সঙ্গে আছেন, অনাথ শিশুদের শেল্টার হাউস রোকেয়া ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তিনি, এবং তার সাথে তো কথা হচ্ছিলই। আর টেক্সটগুলি টেক্সট একটা দুটো একটু পড়ে ফেলি। হ্যাঁ, টেক্সটে যাই। উজ্জ্বল লিখেছে, উজ্জ্বল নক্ষত্র, আচ্ছা, ও লিখেছে যে শৈলাপু কেমন আছো, খুবই ভালো আছি। আর লিখেছে ডালিয়া আপু, রোকেয়া ফাউন্ডেশনের উদ্যোগটা মহান এবং খুবই ভালো লেগেছে তার কাছে। লিখেছে এর মাধ্যমে অনেক শিশুর কিছুটা হলেও বেঁচে থাকার তাগিদ পাবে, এবং আশা করি এই দেশের প্রতিটা সমাজে অসহায় মানুষদের প্রতি এরকম সাহায্যের হাত আরও বেশি দীর্ঘ হবে এবং আরও সাহায্যের হাত বাড়িয়ে দেবে। আসলেই তাই বোধহয়, একটা দুটো উদ্যোগ। হ্যাঁ, এবং এভাবেই তো হয় যে এই যে আপনি যেটা বললেন যে ছোটবেলায় আমি মাদার তেরেসার কথা পড়েছি, ওই হয়তো মাদার তেরেসা শুরু করেছিলেন ওই ভালোবাসার হাত বাড়িয়ে দিয়ে মানুষের সঙ্গে যুক্ত থেকে, নিজেকে ভুলে যে ওইখান থেকে আস্তে 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 এভাবে হয়তো যুক্ত। আজকে আপনার এই উদ্যোগের কথা শুনে আরো হয়তো আরো অনেকে এগিয়ে আসবে এবং সাহস পাবে। হ্যাঁ, ইনশাল্লাহ। হ্যাঁ, এটাতে তো অবশ্যই আমিও চাই যে আমি আসলে মিডিয়াতে, আপনারা ডাকছেন, আমি আসছি এই কারণে যে আরো মানুষ দেখুক, কাজ করার ক্ষেত্র তৈরি হোক। হ্যাঁ, আরো মানুষ সহযোগিতা, আরো অনেক বাচ্চা এইরকম নিজেরা আরও অনেক মহিলা এরকম নিজেদের শেল্টার হাউস করুক, এবং বাচ্চারা ওখানে নিরাপদে থাকুক। যেভাবে পারি একটু দেশের কাজে আগায় আসি। হ্যাঁ, এটা খুব দরকার। একটা প্রশ্ন এসেছিল অনেকক্ষণ আগে, আমি সেই টেক্সটটা পড়িনি। সেই টেক্সটটা ছিল যে ওদের জীবন বদলে যাচ্ছে, কিন্তু আপনার জীবন কিভাবে বদলে যাচ্ছে ওদের কারণে। এটা আমি বলছিলাম একটু আগে যে কিভাবে ওদের প্রভাব কতটুকু আসলে। হ্যাঁ, এটা তো আসলে ওদের সাথে সাথে আমার জীবনও অনেকটাই বদলে গেছে। আমি এই জিনিসটা, এই রোকেয়া ফাউন্ডেশন যে আমাকে কি পরিমাণ ইনার পিস দিচ্ছে, ওদের হাসি, ওদেরকে যে ভালো রাখতে পারছি, এইটা
এত এত বেশি আমাকে ইনার পিস দিচ্ছে, আমি 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 অনেক হ্যাপি থাকছি। আমার কোনো স্ট্রেস, বাইরের কোনো স্ট্রেস আমাকে আর স্পর্শ করতে পারে না, কারণ আমি ওদের দিকে তাকাই। আমি সবসময় আমার চারপাশে যারা আছে আমি তাদের দিকে তাকাই, ওই কষ্টে যারা আছে তাদের দিকে তাকাই। সো আমার নিজের কোনো পেইন আর আমাকে আর পেইন দেয় না। এবং আমি অনেক মায়েদের বলা হয় যে মায়েদের শক্তি এবং সাহস হচ্ছে বাচ্চারা, তো আপনার এতগুলি বাচ্চা এবং সব বাচ্চাগুলো মা বলে যখন ডাকে তখন আর কি একটা দুনিয়াই তো আমার। হ্যাঁ, আমি প্রত্যেক শুক্রবারে যাই এবং ওরা সবাই আম্মু আম্মু করে চলে আসে। আমি প্রত্যেকবারই যে ওখানে আমি ইমোশনাল হয়ে যাই, আমার চোখ ভিজে যাই, আমি কেঁদে ফেলি। এই তো আমাকে অনেক আনন্দ দেয় আসলে। এমনি বাচ্চাদের বলা হয় যে বাচ্চাদের হ্যান্ডেল করা খুবই কঠিন। আপনি মা হিসেবে আপনার নিজের বাচ্চাও যেরকম আপনাকে ম্যানেজ করতে হচ্ছে, আবার অনেকগুলি বাচ্চার সঙ্গে রোকেয়া ফাউন্ডেশনের মাধ্যমেই যুক্ত হয়ে আছে। তো আসলে কি বাচ্চাদের ম্যানেজ করা না আসলে, কিন্তু আমি এদেরকে দেখছি মেয়ে বাচ্চা মানুষ করা কিন্তু খুবই সহজ। ছেলেরা আবার খেপে যাবে শুনে। না, খেপলেও কিছু করে না। আমার নিজেরও 2টা ছেলে আছে, একটা মেয়ে। আমি তো দেখছি আমার মেয়ে বেশি লক্ষ্মী, অনেক। ওরা কিছু শুনছে? আমি ধরে নিই ওরা শুনছে না। রোকেয়া ফাউন্ডেশনের মেয়েগুলো অনেক হ্যাপি, অনেক লক্ষ্মী। ওরা আসলে যেই লাইফটা থেকে আসছে ওখান থেকে যে বের হয়ে এসে এখানে এত সেফ সিকিউর অবস্থায় আছে, এটা ওদের জন্য, ওদের লাইফে মনে হচ্ছে এটা ওদের জন্য অনেক বড় পাওয়া। ওরা তো গত রোজায় 4 বছরে 2টো বাচ্চা ছাড়া সবাই, বাকি সব বাচ্চা রোজা রাখলো 30টা, মানে তারপর ওরা কোরআন শরীফ পড়ে, নামাজ পড়ে, স্কুলে যাচ্ছে, ছবি আঁকা শিখছে, হ্যাঁ, গান শিখছে। ওরা একটা খুব একটা ভালো একটা লাইফ লিড করছে। রোকেয়া ফাউন্ডেশনে আমি এটা ছাড়া আরো করছি। আপনি যেরকম বলছিলেন ফ্রি ক্লিনিকের কথা, হ্যাঁ, আমার তো আমার দাদির বাড়ির ওইখানে চারপাশে 10-15টা গ্রামে কোনো ওষুধের দোকান নাই, কোনো ডাক্তার নাই, হ্যাঁ, কোনো ক্লিনিক নাই। তো ওদেরকে ট্রিটমেন্টের জন্য সরাসরি রাজশাহী শহরে আসতে হয় অথবা নবাবগঞ্জে যেতে হয়। তো ওইখানে আমি একটা ফ্রি ক্লিনিক করছি, ওখানে সপ্তাহে 2 দিন আপাতত ডাক্তার দেখবে। আচ্ছা, ওটা কি শুরু হয়ে গেছে নাকি? ট্রিটমেন্টগুলো আমরা দিব। আচ্ছা, শুরু হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, বেসিক ট্রিটমেন্টগুলো দিব। তো এটা আস্তে আস্তে আমার সপ্তাহে 7 দিনই করার ইচ্ছা। আচ্ছা, আর একটা জিনিস নিশ্চয়ই এটাও আপনার অন্যান্য কাজের মতো একদম মন থেকে ঠিকঠাক হবে। আর বৃত্তিদার ব্যাপারটা যেটা বলছিলেন আপনার সাথে, ওটা তো আপনার আমার গল্প হয়ে গেছে। তো ওই বৃত্তিদার বেলায় কিভাবে কি বাছাই করছেন, আর বৃত্তিদার বিষয়টা কি? বৃত্তির জন্য আমরা সারা বাংলাদেশ থেকে আমরা অ্যাপ্লিকেশন চেয়েছিলাম, তো প্রচুর অ্যাপ্লিকেশন আসছে। আমরা আপাতত 100 জনকে দিব বলে সিদ্ধান্ত নিয়েছি। তো 100 জনের মধ্যে আমরা 32 জনকে সিলেক্ট করতে পেরেছি, কারণ আমাদেরকে একটু চেক করতে হচ্ছে তারা কোথায় সত্যি তারা স্কুল, আমরা তো ইউনিভার্সিটি লেভেলের মেয়েদের দিচ্ছি, ইন্টারমিডিয়েট পাশের পরে যারা টাকা পয়সার জন্য যাদের পড়া বন্ধ হয়ে যাচ্ছে তাদেরকে দিচ্ছি। তো আমি এখানে দেখলাম যে অনেক ভালো ভালো স্টুডেন্ট আসছে, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল কলেজ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এদের মেয়েরাও অ্যাপ্লিকেশন করছে। ওরা কিভাবে অ্যাপ্লাই করছে আপনাদের ওখানে? মানে আমরা যে আমাদের রোকেয়া ফাউন্ডেশনের অ্যাড্রেসে দিয়েছিলাম, আচ্ছা, ওখানে প্রচুর অ্যাপ্লিকেশন আসছে। আমরা একটু যাচাই বাছাই করছি, করে দেওয়া শুরু করেছি আর কি। এটা 100 জন আপাতত এই বছর আমি 100 জনকেই দিব, পরের বছর থেকে এটা ডে বাই ডে বাড়তে থাকবে আস্তে আস্তে ইনশাআল্লাহ। শুরু হিসেবে এটা দুর্দান্ত একটা উদ্যোগ হয়েছে, ভীষণ ভালো উদ্যোগ। আপনার কাছে একদম শেষ সময় আমি যাচ্ছি, কিন্তু তার আগে একটা ছোট্ট খবর আমি দিয়ে নেই। যারা শুনছো, যারা ভ্যাসলিন ব্যবহার করছো তাদের জন্য বলে নিই, ভ্যাসলিন যারা ব্যবহার নিয়মিত করছো তারা তো করছোই, আরও বেশি ব্যবহার করো, কারণ এখন তোমার ত্বক হয়ে যাবে 4 গুণ বেশি উজ্জ্বল ত্বক, এবং একদম নিমিষেই মুহূর্তেই। তো যাই হোক, শৈলী এতক্ষণ ছিলাম তোমাদের সঙ্গে। আমাদের সঙ্গে যিনি আছেন তার সাথে কথা বলি, ডালিয়া আপা একদম শেষ সময়, যদি কিছু বলার থাকে আমাদেরকে বা সবাইকে যদি বলতে চাই। হ্যাঁ, আসলে আমি যেটা বলবো যে আমি শুধু আমার ফোকাস শুধু মেয়েদের নিয়ে কাজ করা। তো মেয়েদেরকে তাদের জীবনে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়, কি গরিব অথবা মিডল ক্লাস অথবা যে কোনো ক্লাসের মেয়েদেরই একটা কঠিন লাইফ তাদের। তো এই কারোর লাইফই আমার নিজের লাইফও আসলে কারোর লাইফই ওই বেড অফ রোজেস না, হ্যাঁ, কঠিন একটা পথ তাকে পাড়ি দিতে হয়। তো কখনোই ভেঙে পড়া চলবে না। আর যত কষ্টই জীবনে আসুক, ওই কষ্টটাকে শক্তি হিসাবে, শক্তিতে রূপান্তরিত করে এগিয়ে যেতে হবে। যত লাইফে যত বেশি কষ্ট পাবে তাকে তত বেশি স্ট্রঙ্গার হতে হবে। কষ্টটাকে মানুষের লাইফে লঞ্চিং প্যাড বানাতে হবে, হ্যাঁ, লঞ্চিং প্যাড করে উঠতে হবে। তো এইটাই হচ্ছে আমার
লিসনারদের জন্য আমার এটাই মানে বলার থাকলো যে কখনো আপনারা পেছনে ফিরে তাকাবেন না এবং কোনো কষ্টকে কষ্ট মনে করবেন না, ওইটাকে শক্তিতে রূপান্তরিত করে আগায় যাবেন, দেখবেন যে লাইফ অনেক বিউটিফুল হবে। এই তো। অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। শৈলী তোমাকে আর দর্শকদেরও অনেক ধন্যবাদ, শ্রোতাদের অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন রোকেয়া ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আয়েশা আক্তার ডালিয়া। অনাথ শিশুদের জন্য তিনি কাজ করছেন এবং তিনি বলছেন যে এই সব শিশুরা যারা এখানে ছোট্ট ছোট্ট বাচ্চা হয়তো নানান ধরনের সমস্যায় থেকে ঠিকঠাক মতো বেড়ে উঠতে পারছে না, তারা হয়তো এরকম জায়গাগুলোতে আসবে এবং এখানে থেকে নিজেদের সম্পর্কে এক ধরনের পরিষ্কার ধারণা তৈরি করবে এবং জীবনে যত বাধাই আসুক না কেন, বাধা আসবেই, বাধাগুলোতে যেন ভয় পেয়ে না যায়। এই গল্পটাই হচ্ছিল এতক্ষণ। যারা শুনছিল এতক্ষণ নিশ্চয়ই তোমাদের অনেক কাজে লেগেছে আজকের এই অনুষ্ঠান এবং আড্ডাটা। সবাই সাথেই থাকো, শুনতে থাকো রেডিও স্বাধীন 92.4 FM। শৈলী আজকের মতো বিদায় নিচ্ছি, অনেক ভালো থাকো।